নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। নভেম্বরে গণভোট চেয়ে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। ইসি বলছে, গণভোটের সিদ্ধান্ত নির্ভর করছে সরকারের উপর, তবে সংবিধান ও রাজনৈতিক বাস্তবতা হতে পারে বড় বাধা। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া চৌধুরী। নির্বাচন কমিশনের সাথে দেখা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নভেম্বর মাসেই গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে দলটি। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে এ প্রস্তাব তুলে ধরেন জামায়াতের প্রতিনিধি দল। বৈঠকে জামায়াত নেতারা বলেন, জনগণের সরাসরি মতামত জানতেই গণভোট প্রয়োজন। তাদের দাবি, জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা দূর করতে আগে গণভোটের পরিবেশ তৈরি করতে হবে। দেশে একটা গণভোটের সিদ্ধান্ত আমরা প্রায় নিয়েছি, যদি এখনো চূড়ান্ত রূপ নেয়নি। আমাদের কতগুলো রিফর্মস আছে, এটা ইলেকশন যখন হোক, ইলেকশন যেভাবে হোক, তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয়। বৈঠক শেষে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গণভোট আয়োজনের বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে আছে, কোনো সিদ্ধান্ত হয়নি। কমিশন বলছে, সরকার চাইলে তারা প্রস্তুতি নিতে পারবে, অর্থাৎ এটি পুরোপুরি সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আমরা আমাদের সব যুক্তি দিয়েছি, ওনারা শুনেছেন। কিছু বিষয় আছে যে সরকারি সিদ্ধান্তের প্রশ্ন, তো ওনারা যেটা বলছেন, সরকার যদি যেটা সিদ্ধান্ত নেয় আমরা সেটা এক্সিকিউট করবো, আমাদের সেখানে কোনো সমস্যা হবে না। তবে বর্তমান আইনে গণভোটের বিধান থাকলেও তা কার্যকর করতে সংসদের অনুমোদন প্রয়োজন। গণভোট তো খুব একটা সিম্পল একটা ইলেকশন, এখানে কোনো খুব বড় ধরনের কোনো ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট নাই। ইসি কর্মকর্তারা বলছেন, গণভোটের প্রশ্নে রাজনৈতিক ঐকমত্য না হলে কমিশন এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। তাই নজর এখন রাজনৈতিক দলগুলোর অবস্থানের দিকে। আমরা বলেছি ওনাদের বক্তব্য খুব স্পষ্ট এবং সেটাই ওনাদের বক্তব্য হওয়া উচিত। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা। পিআর নিয়ে চলমান আন্দোলন উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। বলেন, এই সিদ্ধান্ত আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে। দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। জানান, যেসব বিষয়ে দলগুলো একমত হয়নি সেগুলো নির্বাচনী ইশতেহারে আসবে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন অফিসে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিআর নিয়ে চলমান আন্দোলনকে উদ্বেগজনক মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এই সিদ্ধান্ত আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে। এই বিষয়টা আমাদের দেশে আছে, অবশ্যই আছে, কিন্তু এইটার সঙ্গে আমাদের দেশের মানুষ খুব বেশি পরিচিত না। সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। বাংলাদেশকে ধর্মীয়ভাবে বিভাজনের চেষ্টা চলছে। নির্বাচনের মাধ্যমে এই দেশের জনগণ প্রমাণ দেবে এই দেশ প্রকৃত অসাম্প্রদায়িক বলেও জানান বিএনপি মহাসচিব। আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশী জাতীয়তা বিশ্বাস করে। এই সময় আগামী নির্বাচনে খ্রিস্টান সম্প্রদায়ের সহযোগিতা চেয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচিত হলে খ্রিস্টান সম্প্রদায় সহ সংখ্যালঘুদের সমস্যা আগে সমাধান করা হবে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আইএফএড প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। এই তহবিল কৃষি স্বাস্থ্য উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে। বৈঠকে বাংলাদেশের সামাজিক ব্যবসা উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন আইএফএড প্রেসিডেন্ট। গেল রোববার ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈঠকে যোগ দিতে ইতালি রোমে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ড ফুড ফোরামের ইভেন্টের ফাঁকে আইএফএডির প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এই সময় সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন তহবিল দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের স্বাস্থ্যসেবা,
তরুণ, কৃষক, নারী, মৎস্য খাতের উদ্যোক্তাদের সহায়তা দেবে বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান। যে সোশ্যাল বিজনেস ফান্ডের আন্ডারে বাংলাদেশের ইউথ, ওমেন, এন্টারপ্রেনর যারা ফার্মার আছে, স্মল স্কেল ফার্মার, তারা যেন তাদের ফান্ডটা ওদের এখান থেকে নিতে পারেন, ফান্ডটা ইউজ করে তারা অনেক বড় হতে পারেন। বৈঠকে গভীর সমুদ্রে মৎস্যশিল্প গড়ে তোলা, আম কাঁঠালের রপ্তানি সম্প্রসারণ, জলবায়ু সহনশীল কৃষি উদ্যোক্তা তৈরি, মহিষের দুধ দিয়ে মোজারেলা চিজ সহ দুগ্ধজাত পণ্য উৎপাদনে সহায়তার বিষয়ে আলোচনা করা হয়। কারণ ক্লাইমেট চেঞ্জকে কিভাবে রেজিস্ট করা যায়, কিভাবে ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্ট এগ্রিকালচার আমরা যাতে এটা গ্রোথ হয় সেই বিষয়ে ওনারা অনেক ফান্ডিং করছেন। তো সেই আলোকেই ওনাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল। আইএফএডি প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কৃষি, সামাজিক ব্যবসা ও প্রযুক্তি খাতে সহযোগিতার সম্ভাবনা যাচাইয়ে একটি বিশেষজ্ঞ দলও বাংলাদেশে পাঠানোর অনুরোধ করেন। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। রাকসু নির্বাচনের বাকি 2 দিন। আগামীকাল রাতে শেষ হবে নির্বাচনী প্রচারণা। নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ। ভোটারদের মন জয় করতে শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। শাখাওয়াত হোসেন রাফির রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের আন্দোলন ও পূজার ছুটিতে অনেকটাই নিষ্প্রাণ ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তবে ছুটির পর থেকে সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে নির্বাচনী প্রচারণা। আসন্ন নির্বাচন ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আড্ডায় কেন্দ্রবিন্দু রাকসু নির্বাচন। শিক্ষার্থীদের কাছে যাচ্ছে, তাদের প্রশ্নগুলো নিচ্ছি, আমাদের যে ইশতেহার এগুলো সম্পর্কে কথা বলছি। যাদের কাছে আমরা যেতে পারছি না, সব আমরা সহপাঠীদের কাছে মেসেজ পাঠাচ্ছি, আমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের মাধ্যমে আমরা লিফলেটগুলো পৌঁছে দিচ্ছি। ভয়ভীতিহীন নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাব, আমরা ইশতেহারে ঘোষণা করেছি। রাত পেরোলেই শেষ হবে নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের কাছে নিজেদের তুলে ধরতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। নির্বাচন নিয়ে এখন আর কোনো শঙ্কা নেই। 16 তারিখ আমরা রাকসু নির্বাচন পেতে যাচ্ছি। তবে আমরা যারা যে প্রচারণা করছি তারা লেভেল প্লেইং ফিল্ডের একটা অভাব বোধ করছি। আমরা বিশ্বাস করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুব সচেতন একটা নাগরিকদের জায়গা। এই জায়গায় ভোটারদেরকে নিজের দিকে টানার জন্য কোনো স্টান্টের দরকার নাই। ভোট গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন। 17টি কেন্দ্রে 990টি বুথে ভোট দেবেন শিক্ষার্থীরা। এবং ক্যাম্পাসের প্রত্যেকটি শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন যে তারা একেবারে সানন্দ চিত্তে এই ভোটের জন্য অধীর আগ্রহে আছে। প্রার্থীরা সবার কাছে ছুটে যাচ্ছেন। সব মিলিয়ে একটি সুন্দর নির্বাচনের প্রতীক্ষায় আগামী 16 অক্টোবর আমরা প্রস্তুত। 35 বছর পর রাকসু নির্বাচনে ভোট দেবেন প্রায় 29,000 শিক্ষার্থী। কেন্দ্রীয় 23টি পদে 247 জন, সিনেটে 5টি পদে 58 জন এবং 17টি হল সংসদে 317টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 597 জন প্রার্থী। শাশ্বতী সরকার, নাগরিক। ধ্বংসস্তূপে থাকা শেয়ার বাজারে গতি ফেরাতে বহুজাতিক ও সরকারি কোম্পানির তালিকাভুক্তি সহ প্রধান উপদেষ্টা দেয়া 5 নির্দেশনার বাস্তবায়ন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ। দীর্ঘদিন অতিবাহিত হলেও সরকার প্রধানের নির্দেশনা পরিপালনে সংশ্লিষ্টরা দেখাচ্ছেন বৃদ্ধাঙ্গুলি। আওয়ামী লীগ সরকারের আমলাতান্ত্রিক জটিলতা কাটাতে তাই কঠোর হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। সানি আহমেদের রিপোর্ট। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড বিশ্বের বিভিন্ন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হলেও বাংলাদেশের শেয়ার বাজার তাদের কাছে যেন তুচ্ছ তাচ্ছিল্য। সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও নাকি প্রতিনিয়ত পাচ্ছেন বিশেষ মধু, যে কারণে খোদ প্রধান উপদেষ্টার নির্দেশ, বিএসএসির বারংবার আলোচনা আর বৈঠকেও শেয়ার বাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে তাদের মন গলানো যায়নি। শুধু ইউনিলিভার নয়, সরকারি মালিকানা রয়েছে তালিকা করা 15 কোম্পানির ক্ষেত্রেও একই অবস্থা। যারা এগুলোকে তালিকাভুক্ত করানোর দায়িত্বে তারা নানা অজুহাতে শুধু কালক্ষেপণ করছেন, যেমনটি করে আসছিলেন বিগত 15 বছর ধরে। যাকে দায়িত্ব দিলে সে না 101টা সমস্যা দেখায়, বলো যে এটা তো বিক্রি করলে সরকারের কাছে বিক্রি করতে হবে। তো আরে সরকার বলতেছে আমারটা শুদ্ধ বিক্রি করে দাও, এই সমস্যার সমাধান করা তো অত কঠিন কিছু না। কেউ বলতেছে আমার ক্যাপিটাল দরকার নেই, এক্সট্রা ক্যাপিটাল, এগুলো তো কোনো কথা না। কিন্তু আমাদের লোকেরাই তো ওইসব বোর্ড অফ ডাইরেক্টরস যেসব আছে
বাংলাদেশে কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে, অথচ জনগণকে দিচ্ছে না কোনো মালিকানা। তাই যারা তালিকাভুক্ত করাতে পারবে তাদেরকে দায়িত্ব দেওয়ার আহ্বান এই বিশেষজ্ঞের। স্ট্যান্ডার্ড চার্টার্ড বিদেশি কোম্পানি, এটা নেট ইনকাম করেছে আফটার ট্যাক্স ৩,৪০০ কোটি টাকা। আর আমার দেশের সবচেয়ে ভালো ব্যাংক যেটা ব্র্যাক, সেটা করেছে ১,০০০ কোটি। যারা বিক্রি করতে পারবে না তাদেরকে আপনি অন্যখানে দিয়ে দেন, সরাই দেন। যারা বিক্রি করতে পারবে ওই লোকটাকে ওইখানে দেন। আমার একটাই সলিউশন। গত মে মাসে শেয়ার বাজারে গতি ফেরাতে 5 নির্দেশনা প্রদান করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে বিদেশি এক্সপার্ট আনার পাশাপাশি দ্রুত গতিতে বহুজাতিক ও সরকারি লাভজনক কোম্পানির তালিকাভুক্তি অন্যতম। কিন্তু 6 মাস হতে চললেও প্রধান উপদেষ্টার নির্দেশনার বাস্তবায়ন শুধু বৈঠকেই সীমাবদ্ধ, যেমনটি হতো আগে। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা। দ্বিতীয় দিনের মতো শহীদ মিনারে অবস্থান করছেন এমপিভুক্ত শিক্ষকরা। মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতা বাড়ানো এবং পুলিশের হামলার প্রতিবাদে তারা লাগাতার অবস্থান কর্মসূচিতে রয়েছেন। তাদের সঙ্গে সংহতি জানিয়ে জেলায় জেলায় স্কুল কলেজেও শুরু হয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানী থেকে শুরু করে সারা দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আজ দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মচারীরা। গতকাল প্রেস ক্লাবের সামনে অবস্থান নিতে গেলে পুলিশি হামলায় আহত হন বেশ কয়েকজন শিক্ষক। এর প্রতিবাদে সোমবার থেকে শুরু হয়েছে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি। দেশের বিভিন্ন জেলায় বন্ধ হয়েছে ক্লাস পরীক্ষা। দিনাজপুরে আন্দোলনরত শিক্ষকরা বলছেন তাদের ন্যায্য অধিকার আদায়ের কর্মসূচিতে পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা করেছে। ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে হামলা অত্যন্ত দুঃখজনক বলেছেন রংপুরের শিক্ষকরা। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা। আমাদের শিক্ষকদের উপরে যে অত্যাচার চালানো হয়েছে আমি মনে করি সেটা খুবই নিন্দনীয় এবং এটার নিন্দা জানাচ্ছি যে আগামীতে যেন কোনো শিক্ষকের উপর এরকম কোনো অত্যাচার কোনো পক্ষ থেকেই না আসে। পুলিশ বাহিনী জল কামান এবং টিচারদের কলার ধরা বিভিন্ন ধরনের অত্যাচার করছে, সেই অত্যাচারকে আমরা ধিক্কার জানাই। এদিকে মেহেরপুরের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ। অলস সময় কাটাচ্ছে শিক্ষার্থীরা। নাটোরেও একই চিত্র। সকাল থেকে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতিতে আছেন শিক্ষকরা। তাদের দাবি 20% হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং সর্বজনীন বদলি নীতি বাস্তবায়ন। এদিকে শিক্ষক কর্মচারীদের লাগাতার আন্দোলনে সারা দেশের শিক্ষাঙ্গনে অচলাবস্থা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলে দাবি আদায়ের লড়াইয়ে অবিচল আছেন শিক্ষকরা। শাশ্বতী সরকার, নাগরিক। সরকারি প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের কার্যক্রম সরকার আর আগাচ্ছে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ। দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের ব্যাপারে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ধর্মীয় নেতাদের দাবির প্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা করছে। স্কুলে ধর্মীয় শিক্ষকের সংখ্যা নিয়োগে সরকারকে পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। এটা এজেন্সি পাঠিয়েছে, তো এজেন্সি কিছু টাকা বেশিও পাঠাতে পারে। এটা যে হাজিদের কাছ থেকে নিয়ে সবগুলো ওখানে দেবে এমন নয়, যেহেতু এটা তাদের ব্যবসা। তো ব্যবসা হওয়ার কারণে তারা কিছু টাকা যাতে শর্টেজ না হয় এর জন্য কিছু টাকা বেশি পাঠিয়েছে। 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর হামাসের হাতে আটক 20 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হচ্ছে। তাদের রেড ক্রসের মাধ্যমে জীবিত সবাইকে ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়। বিনিময়ে মুক্তি পাচ্ছেন 2000-এর মতো ফিলিস্তিনি বন্দী। তবে সব জিম্মি ইসরায়েলে গিয়ে পৌঁছালেই তাদের মুক্তি মিলবে। দীর্ঘ
দীর্ঘ 2 বছর পর গাজায় শান্তি আনার প্রক্রিয়া শুরু হয়েছে। গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস স্থানীয় সময় সোমবার ভোরে রেড ক্রসের জিম্মায় আটক 20 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। সংস্থাটি তাদের ইসরায়েলি সেনাদের কাছে হস্তান্তর করে। স্থানীয় সময় সকাল 8টায় প্রথম ধাপে 7 জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। তারা ইতিমধ্যে ইসরায়েলে পৌঁছেছেন। দ্বিতীয় ধাপে 13 ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। দক্ষিণ ইসরায়েলে প্রাথমিক অভ্যর্থনা কেন্দ্রে তাদের পরিবারের সঙ্গে মিলিত হন তারা। জীবিত 20 ইসরায়েলি জিম্মিকে মুক্তির পর এবার ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। দখলকৃত পশ্চিম তীরের ওফের কারাগার থেকে কিছু ফিলিস্তিনিকে নিয়ে কয়েকটি বাস ইতিমধ্যে গাজায় পৌঁছেছে। এদের মধ্যে নেই মারওয়ান বারঘৌতি, আহমেদ সাদাত সহ হামাসের দাবি করা 7 জন হাই প্রোফাইল বন্দী। প্রিয়জনের মুক্তির জন্য ভোর থেকে অপেক্ষা করছেন বহু ফিলিস্তিনি পরিবার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হওয়া যুদ্ধবিরতির পর এটিই প্রথম জিম্মি মুক্তির ঘটনা। এর মধ্যেই তিনি গেছেন ইসরায়েলের পথে। রওনা দেওয়ার আগে ট্রাম্প বলেছেন, হামাস গাজায় যে নতুন করে অস্ত্রসজ্জিত হচ্ছে সেটা যুক্তরাষ্ট্র জানে। গোষ্ঠীটিকে সাময়িক সময়ের জন্য সশস্ত্র থাকার অনুমোদন দেওয়া হয়েছে। 48 জিম্মির মধ্যে 20 জন জীবিত, বাকিদের দেহাবশেষ ফেরত দেবে হামাস। এই জীবিতদের বেশিরভাগকেই তুলে নেওয়া হয়েছিল দক্ষিণ ইসরায়েলের নোভা সঙ্গীত উৎসব থেকে। জীবিতদের পাশাপাশি ফিরিয়ে দেওয়া হচ্ছে নিহত জিম্মিদের দেহাবশেষও। হামাস জানিয়েছে সবার কবরের স্থান নির্ধারণ ও দেহ শনাক্তে আন্তর্জাতিক টাস্ক ফোর্স সহায়তা করবে। মুক্তিপ্রাপ্ত 7 জনের মধ্যে 2 জনই ইসরায়েলি সেনা। এছাড়া তালিকায় রয়েছেন কিছু বিদেশি নাগরিকও, যাদের মধ্যে তানজানিয়া, থাইল্যান্ড এবং নেপালের শিক্ষার্থী ও শ্রমিকরাও আছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে 26 জন জিম্মি ইতিমধ্যে নিহত হয়েছেন, আর 2 জনের এখনো কোনো খোঁজ মেলেনি। 2023 সালের 7ই অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া এই যুদ্ধই আজকের এই মুক্তির প্রেক্ষাপট তৈরি করে। 2 বছরের সংঘাতে গাজায় নিহতের সংখ্যা 67,000 ছাড়িয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। নাবিলা মারজুক, নাগরিক। এখন এই পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।